This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. তিন ফ্রন্টে তৈরি ভারত, গঙ্গা পথে রাফাল, সুখোই মিরাজের গর্জন তৈরি নৌসেনা, আরব সাগরে ভারত মন্থন সীমান্তের অতন্দ্র প্রহরায় ভারতীয় সেনা, যে কোনো সময় পারফেক্ট প্রত্যাঘাতের অপেক্ষা। আর সেটা কখন কিভাবে আর তা নিয়েই চুলচেরা বিশ্লেষণ আমরা করছি। 1947-এর অক্টোবর স্বাধীনতার পরই কাশ্মীর দখলে এগিয়ে এসেছিল পাক হানাদাররা। ভারতীয় সেনার পরাক্রম তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দেয়। তারপরে আসে 1965 পাক ফৌজের অপারেশন জিব্রাল্টার, ফের কাশ্মীরকে অশান্ত করার ফন্দি। সেবারেও পাকিস্তানকে জবাব দেওয়া হয়েছিল কড়ায় গণ্ডায়। ভারতের প্রত্যাঘাত কাঁপিয়ে দিয়েছিল পাকিস্তানি হুকুমতকে। আর তারপর 1971 তৎকালীন পূর্ব পাকিস্তান, যেটা আজকের বাংলাদেশ, অবাধ হত্যা লীলার রক্তের স্রোত বইয়ে দিয়েছিল সেখানে খান সেনারা। মানবতার হত্যা দেখে চুপ করে কিন্তু বসে থাকেনি তখন ভারত। কূটনৈতিক আর সামরিক দুভাবেই পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছিল সেবার দিল্লি। 13 দিনের যুদ্ধে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল পাকিস্তানি সেনা। বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ ঘটেছিল স্বাধীন এক দেশ বাংলাদেশের। আর কাল 3রা মে, এই দিনটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। আজ থেকে ঠিক 26 বছর আগে এই দিনটাতেই কার্গিলে অনুপ্রবেশ ঘটাতে শুরু করেছিল পাকিস্তান। সেখান থেকেই আর এক যুদ্ধের সূত্রপাত। নামটা বলার জন্য নিশ্চয়ই আপনারা অপেক্ষা করছেন না। ক্যাপ্টেন কনাদ ভট্টাচার্য, ক্যাপ্টেন বিক্রম বাত্রা, ক্যাপ্টেন মনোজ কুমার পান্ডে সহ আরও অনেকে জীবন দিয়ে ভারতকে পৌঁছে দিয়েছিলেন জয়ের শিখরে। সম্মুখ সমর ভারত আর পাকিস্তান। ভারতের সামনে কখনোই দাঁড়াতে পারেনি পাকিস্তান, তাই ছায়া যুদ্ধের জন্য তারা বারবার বেছে নিয়েছে সন্ত্রাসের পথ। আর সেই পাকিস্তানকে শিক্ষা দেওয়াটা জরুরি, নিশ্চিতভাবেই জরুরি। যুদ্ধক্ষেত্রে 3টে ফ্রন্ট এবং জিওপলিটিক্যাল এরিনা, সেখানে টেররিস্তান বলে পরিচিত পাকিস্তান, সেই পাকিস্তানের মুখোশ খুলে দিতে প্রস্তুত এখন নয়াদিল্লি। কিভাবে, কোন পথে, এই সমস্ত সম্ভাবনা নিয়েই আজকের আলোচনা। আমি আত্রেই আপনাদের সঙ্গে আছি। শুরু করব আজকের বিতর্ক। আর আলোচনার জন্য যারা আমাদের সঙ্গে আছেন তাদের পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন দীপ্তাংশু চৌধুরী, প্রাক্তন সেনা কর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আছেন নৌসেনার প্রাক্তন কর্তা নীলাঞ্জন দাম। আরও অনেকে যুক্ত হবেন, আমরা তাদের সঙ্গেও কথা বলতে থাকবো। আর প্রথম যে বিষয়গুলো সামনে আসে সেটা হচ্ছে পেহেলগাঁও হামলাতে এই পাকিস্তানি সেনা, আইএসআই আর জঙ্গি যোগ সামনে এসেছে। এনআইএ বলছে তাদের প্রাথমিক রিপোর্টে সেই তথ্য উঠে এসেছে যা স্বরাষ্ট্র মন্ত্রকে তারা জমা দেবে। আপনাদের তার আগে কতগুলো ঘটনা একটু স্মরণ করাবো, কারণ এগুলো এখনো টাটকা হয়ে আছে। 2001 সাল সংসদের উপরে হামলা, সংসদ ভবনে হামলা। 2007-এ সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণ হয়। আর 2008 মুম্বাই অ্যাটাক। এই ছায়া যুদ্ধের জন্য পাকিস্তান বারবার জঙ্গিদের মদদ দিয়েছে কেন? আর এই কৌশলের নেপথ্যে আসল কারণটা কি? এই সমস্ত প্রশ্ন ক্রমাগত উঠে আসছে। আর সেই জায়গায় এই পেহেলগাঁও হামলা তদন্তে নেমে এনআইএর একমাত্র লক্ষ্য কি? 2জন লস্কর জঙ্গিকে যেভাবেই হোক জীবিত খুঁজে বের করা। কেন এই কৌশল? কেন জীবিত খুঁজে পেতে চাইছে? আজমল কাসাবের কথা আপনাদের মনে আছে, মুম্বাই হামলা 2008, কিছুক্ষণ আগে যার কথা বলছিলাম। আজমল কাসাব সেই সময় ছিল একমাত্র জীবিত জঙ্গি যাকে ধরতে পারে পুলিশ। তারপর তার কাছ থেকে অনেক তথ্য জিজ্ঞাসাবাদের মাধ্যমে উঠে এসেছে। তাই জীবিত কেন ধরার জন্য মরিয়া রয়েছেন তদন্তকারীরা সেটা স্পষ্ট। আর আমাদের প্রতিনিধি এক্সক্লুসিভ একটি রিপোর্ট তুলে ধরেছেন TV9 বাংলার প্রতিনিধি সিজার মন্ডল। দেখুন। সহ বিভিন্ন এজেন্সি যারা এই হত্যাকারীদের ধরার চেষ্টা করছে, কোথাও তারা চাইছেন যে জীবিত এদেরকে ধরতে পারলে ঠিক আজমল কাসাবের সময়ে যতটা ভারত খুব স্পষ্টভাবে অকাট্য যুক্তি এবং প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছিল 26/11-এর পেছনে কীভাবে লস্কর এবং পাকিস্তানের হাত রয়েছে, ঠিক একইভাবে এই দুজনকে, মুসা এবং তালহা ভাই, যে দুজনের নাম উঠছে যারা একদম সরাসরিভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদেরকে যদি গ্রেপ্তার করা সম্ভব হয়, তাদের যদি জীবিত ধরা সম্ভব
সম্ভব হয়, তাহলে তাদের বয়ান এবং তাদের কাছ থেকে পাওয়া জিনিসপত্র দিয়ে খুব স্পষ্টভাবে গোটা বিশ্বের কাছে এই প্রমাণ তুলে দেওয়া হবে যে পাকিস্তান বছরের পর বছর ধরে কিভাবে তাদের মাটিতে জঙ্গিদের মদদ দিচ্ছে, পাকিস্তান সরকার মদদ দিচ্ছে, অর্থ দিয়ে, জায়গা দিয়ে, বিভিন্নভাবে মদদ দিচ্ছে, এবং সেই জঙ্গিরা ভারতে একের পর এক এই ধরনের হত্যাকাণ্ড, নাশকতা ঘটাচ্ছে। আর এখানে এই প্রশ্ন ওঠে যে কেন জীবিত ধরার চেষ্টা করা হচ্ছে। আপনাদের আজমল কাসাবের কথা বলছিলাম, নিশ্চয়ই মনে আছে। আর বিভিন্ন মাধ্যমে আজমল কাসাবের সেই বয়ান, সে যে বলছে সে কোথা থেকে এসেছে, তাকে কিভাবে ট্রেনিং দেওয়া হয়েছে, এই সমস্তগুলো এখনো আছে সোশ্যাল মিডিয়ায়, টাটকা তাজা। আমি একটু কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে এই প্রশ্নটাই করব, কেন জরুরি তদন্তকারীদের কাছে এই দুই জঙ্গিকে জীবিত ধরা? দেখুন, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এনআইএ এর রিপোর্ট কিছুটা বাইরে এসছে, তবু এখন কনফিডেন্সিয়ালিটি রাখছে। এই মুসা আর আলী ভাই, সিজার যেটা বললো একদম ঠিক, মুসা আর আলী ভাই এরা হচ্ছে প্রধান দুই পাকিস্তানি যারা ক্রস করেছিল। এবং আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে জানাতে চাই, এটা হয়তো এখনো সবাই জানে না, এরা কিন্তু অনেকে বলছে যে 8 দিন 10 দিন 15 দিন 1 মাস, না, এরা এসেছিল 2023 এবং একজন করে এসেছিল। আগে আলী এসেছিল, তারপর মুসাফাই এসেছিল, এবং এদের পুরো হেল্প করেছিল একজন আদিল হোসেন ঠক্কর বলে, এর লোকাল শ্রীনগরে থাকে। এবং এদের দুজনকে এক জায়গায় রাখা হয়নি, একজনকে কিস্তাওয়াড়ে রাখা হয়েছিল, আর একজনকে রাখা হয়েছিল শ্রীনগরের কাছে একটি এলাকা, সেই এলাকার বাড়ি। এবং এটা অনেকদিন ধরে প্ল্যান হচ্ছে, এটা এমন নয় যে এই প্ল্যানটা রাতারাতি হয়েছে। 2023-এ ওরা এসেছিল, এবং এই আলী ঠক্কর যে লোকাল কাশ্মীরি গাইড, কর্নেল চৌধুরী একটা বিষয়, আপনি অনেক তথ্য আমাদের দিচ্ছেন ঠিকই, কিন্তু আমি একটু সাধারণ একজন দেশের নাগরিক হিসেবে আপনার কাছে জানতে চাই যে কেন জীবিত হিসেবে এদেরকে ধরার প্রয়োজনীয়তা রয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে তো বারবার এই কথা গলা উঁচু করে বলতে হয়েছে যে পাকিস্তান টেররকে প্রমোট করে, তারা ফান্ডিং দেয়, তারা মদত করে, স্বর্গরাজ্য করে রেখেছে তাদের এই দেশটাকে সন্ত্রাসবাদীদের জন্য। এই জায়গাটা কেন আবার এলো যে জীবিত? সম্ভবত আপনি শুনতে পাচ্ছেন না, আমি একটু নীলাঞ্জন দাম আপনার কাছে এই প্রশ্নটাই করব যে কেন এই জায়গাটা তৈরি হচ্ছে, যে জীবিত ধরার প্রয়োজনীয়তাটা কেন? আচ্ছা দেখুন, আপনি কথাটা শুরু করলেন যে 3টে ফ্রন্ট নিয়েই ইন্ডিয়া এই মুহূর্তে, মানে তাদের 3টে ফ্রন্টই রেডি আছে। সো আমি জেনারেল বিপিন রাওয়াত স্যারের একটা কোট করতে চাইছি, যে উনি বলেছিলেন যে ইন্ডিয়াকে দুটো নয় 2.5টে ফ্রন্টে লড়তে হয়, একটা ইস্টার্ন ফ্রন্ট, একটা ওয়েস্টার্ন ফ্রন্ট, আর 0.5 হলো ইন্টারনাল, যেটা উইদিন কান্ট্রি, যারা ভারতে থেকে, ভারতে বসবাস করে, ভারতের নাগরিক হিসেবে থেকেও যারা হয়েছে বলা হচ্ছে, হ্যাঁ, যারা ভারতের নাগরিক হয়েও ভারতের এগেনস্টে যারা কনস্পিরেসি চালাচ্ছে। তো আমাদেরকে এই যে জীবিত দুজনকে ধরার কথা বলছেন, তারা কিন্তু আমাদের সেই 0.05 বা 0.5 যে ফ্রন্ট আছে তাদের সঙ্গে লিঙ্ক, এবং সেই লিঙ্কটাকে, সেই যে মিসিং লিঙ্ক এখন এই মুহূর্তে, সেটাকে খুঁজে বের করার জন্যই কিন্তু ওদেরকে জীবিত ধরতে চাইছে, পৌঁছানোর দরকার এবং প্রমাণ সমেত। সেটাই। আমি একটু, আমাদের সঙ্গে আছেন আর্য ঘোষ, অভ্যন্তরীণ সুরক্ষা বিশেষজ্ঞ, তার কাছে এই প্রশ্নটা ছোট্ট করে একটু উত্তর জানার চেষ্টা করব। আর্য, তদন্তকারীরা চাইছেন জীবিত জঙ্গিদের ধরতে, কেন? এটার গুরুত্ব কতটা, জীবিত ধরার প্রয়োজনীয়তা কতটা? কারণ আমরা একমাত্র দেখেছিলাম আজমল কাসাবকে জীবিত ধরা গিয়েছিল। আজমল কাসাবকে জীবিত ধরা গেছিল বলেই আজকে আমরা প্রমাণ করতে পেরেছিলাম যে এটা পাকিস্তান কাণ্ডটা ঘটিয়েছে 26/11। আদারওয়াইজ পাকিস্তান যেটা করে, ওদের ভাঙা রেকর্ড, সেটা প্রথমেই ক্রেডিবল এভিডেন্স চায়, মানে একটা খুব সাংঘাতিক, মানে একটা ওদের তথ্য আছে আর কি, ওদের নিজেদের তৈরি করা, পাকিস্তান আর্মি, আইএসআই, আর মানে মানে এরা তো খুব একটা, মানে কি বলবো, মানে ওই মাদ্রাসার ওপরে কিছুতে যায় না, তো সেই জন্য ও এইটা চায়। তারপরে বলে যে এটা ভারতের স্টেজড অপারেশন, আর তারপরে বলে, তারপরে আমেরিকার হাতে পায়ে ধরে, আর তারপরে নিউক্লিয়ার থ্রেট দেয়। তো সেই জন্যই এটা দরকার যে জীবিত ধরা, যেখানে যেটা দিয়ে প্রমাণ করা যাবে যে এরা পাকিস্তান, হ্যান্ডলার্সরা পাকিস্তানে ছিল। এবং
আমরা জানি যে এটা একদম টোটালি আসিম মুনিরের তত্ত্বাবধানে হয়েছে। ইনফ্যাক্ট আমার ধারণা আসিম মালিকও ওনাকে বারণ করেছিলেন। আসিম মালিক যিনি DGISI এবং এখন বোধহয় NSO হতে চলেছেন, তো তিনি বোধহয় ISI ওকে বারণ করেছিল কিন্তু শোনেনি নিজের পার্সোনাল গেনের জন্য। তো সেই জন্য এটা করিয়েছে হাফিজ ম্যানের রেঞ্জ ম্যানেজার দিয়ে, মানে হাফিজ সাহেবের যারা লোক ছিল তারাও এর মধ্যে আছে, কিন্তু স্পেশালি আসিম মুনির এবং SSG কমান্ডোজ এবং পাকিস্তান আর্মি রেগুলার্স এরা যে এর মধ্যে ইনভলভ, সেটা এই জীবিত না ধরলে এই টেস্টিমনিটা আমাদের বাকি থেকে যাবে। আচ্ছা, তাহলে কেন জীবিত ধরার প্রয়োজনীয়তা রয়েছে আপনারা বুঝতে পারলেন। আর এখানে আজমাল কাসাবের প্রসঙ্গ বারবার আসে, কিন্তু মুম্বাই হামলার যে প্যাটার্ন বা যেভাবে মুম্বাই হামলা হয়েছিল আর পেহেলগাঁওয়ের হামলার মধ্যে একটা তফাৎ আছে। আমাদের সঙ্গে নীলাঞ্জন দাম আছে, আমি তার কাছ থেকে এই প্যাটার্নটা নিয়ে একটু জানতে চাই, যেহেতু দুটো অ্যাটাক সম্পূর্ণভাবে আলাদা। আজমাল কাসাবকে যেভাবে ধরা সম্ভব হয়েছিল জীবিত, এখানে তো কি করতে হবে এদেরকে জীবিত ধরতে গেলে? দেখুন, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, এদের লোকেট করা, এরা এমন একটা অ্যাপ ব্যবহার করছে, সহজ এদেরকে ট্র্যাক করাও যাচ্ছে না। দেখুন, আজমাল কাসাবের ব্যাপারটা সেটা ছিল মানে হ্যান্ড টু হ্যান্ড ফাইট চলছিল, সেখান থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছিল, যখন ওয়েন্ডেড অবস্থায় তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তারপর সে রিকভারি করে এবং তার কাছ থেকে বিভিন্ন তথ্য পাওয়া যায়। বাট এক্ষেত্রে ব্যাপারটা কমপ্লিটলি ডিফারেন্ট, কারণ যারা এই সময়কার যারা হ্যান্ডলার ছিলেন, এই পেহেলগাঁও আক্রমণে যারা হ্যান্ডলার ছিলেন বা যারা এই এতে ছিলেন, তারা কিন্তু এখন লুকিয়ে আছে কাশ্মীর ভ্যালিতে, বা বলা যেতে পারে তারা এখন আছে কিনা বা সেখান থেকে বেরিয়ে গেছে কিনা, বাট তাদের অপারেটিভ এরিয়াটা কিন্তু কাশ্মীর ভ্যালি। এবার মুম্বাই আর কাশ্মীর ভ্যালির মধ্যে ডিফারেন্সটা হলো, কাশ্মীর ভ্যালিতে তাদের সিম্প্যাথাইজার অনেক আছে এবং তার সঙ্গে সেটা অনেকটাই কি বলবো, মানে অনেকটা দুর্গম অঞ্চলও এটা, ফলে সেখানে তাদেরকে লোকেট করাটা ডেফিনেটলি ডিফিকাল্ট। বাট সেই সঙ্গে এটাও ঠিক যে যেভাবে NIA এবং আমাদের কেন্দ্র সরকার যেভাবে উঠে পড়ে লেগেছে এবং প্রতিটা সম্ভাবনা খুঁজে খুঁজে দেখছে এবং প্রতিটা সাসপেক্টেড জিনিসের প্রতি যখন তারা যেভাবে নজর করছে, আমরা জানতে পেরেছি অলমোস্ট 3000 লোককে তারা জিজ্ঞাসাবাদ করেছে। তো সুতরাং সেই দিন দেরি নেই যেটা ওরা ধরা পড়বে। এবং যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম এবং মাঝে বলতে পারলাম না, যে তারাই কিন্তু শেষ নয়, কারণ আমরা যখন এই পেহেলগাঁও অ্যাটাকের যে পুরনো যখন এটার একটা ময়নাতদন্ত হয়েছে, তখন আমরা জানতে পেরেছি যে ভ্যালিতে যে এদের জন্য ট্যুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়েছে সেটা আর্মিকে জানানো হয়নি। সো এই যে অনেক কিছু কিন্তু এর মধ্যে কনস্পিরেসি আছে এবং সেই কনস্পিরেসির মূল পান্ডা কারা, স্থানীয়রাও আছে বলে মনে করা হচ্ছে। স্থানীয়রা তো অবশ্যই আছে। আমাদের প্রতিনিধি একটি প্রতিবেদন পাঠিয়েছেন এখানে দেখার, যে স্থানীয়দের ইনভলভমেন্টের জায়গাটা কি সাংঘাতিকভাবে একটা পসিবিলিটি তৈরি হয়েছে। বহু সহিস এবং বিভিন্ন ধরনের সেখানে গাড়ি ব্যবহার করা হয়, গেমস যারা ওখানে খেলাচ্ছিল এইদেরকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। প্রবলভাবে এই জায়গাটা একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে স্থানীয়রা সাহায্য না করলে এত সাকসেসফুলি একটা ব্লুপ্রিন্ট তৈরি করা যায় না, কারণ এলো, ঢুকলো, গুলি করলো, বেরিয়ে গেল এবং এখনো পর্যন্ত তাদের কে কোনোভাবে খুঁজে পাওয়া যায়নি। খোঁজার চেষ্টা করা হচ্ছে, মরিয়া ভারত তাদেরকে খুঁজে পেতে এবং জীবিত খুঁজে পেতেও মরিয়া। এই লোকালদের ইনভলভমেন্ট নিয়ে কি তথ্য উঠে আসছে, আমাদের প্রতিনিধি কি তুলে ধরেছেন দেখুন। কাশ্মীর থেকে এই হামলার ছক তৈরি করা হয় এবং সেখানে সরাসরি লস্করের যোগ রয়েছে এবং ISI যোগ রয়েছে, অর্থাৎ কোথাও পাক সরকার দ্বারা মদতপুষ্ট পাক সরকারের সরাসরি যোগ এই গোটা ঘটনার পেছনে, এমনটাই কিন্তু প্রাইমারি যে রিপোর্ট সেই রিপোর্টে উঠে আসছে। ইতিমধ্যে 150 জনেরও বেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের বয়ান রেকর্ড করেছে NIA। এই গোটা ঘটনা পাকিস্তান থেকে যেমন পরিকল্পনা করা হয়েছে, সেই সঙ্গে সঙ্গে এখানে OGW যে কথাটা, অর্থাৎ এই সংগঠনগুলোর যারা ওভারগ্রাউন্ড ওয়ার্কার রয়েছেন তারা এর সঙ্গে কোথাও যে গোটা ঘটনায় মানে পরোক্ষভাবে এর সঙ্গে যুক্ত, অর্থাৎ তারা বিভিন্নভাবে এখানে সহায়তা করেছেন, তাদের আশ্রয় দেওয়া থেকে বেতাব ভ্যালিতে অস্ত্র লুকিয়ে রাখা থেকে এই সমস্ত সাহায্যের ক্ষেত্রে তাদের একটা বড় ভূমিকা আছে এবং সেই বিষয়টাও কিন্তু এই প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কর্নেল দিমতাসু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, এখানে তো প্রশ্ন যে এই চেনটা কিভাবে তৈরি করে জঙ্গিরা, আর তার সঙ্গে সঙ্গে আমাদেরকে যদি ট্র্যাক করতে হয় তাহলে এই চেনটাকে কিভাবে ভাঙা যায়, কি কি আছে হাতে?
এই প্রত্যেকটা গ্রামে আমরা এই একটা টার্মিনোলজির সঙ্গে ওয়াকিবহল OGW, ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স। এই ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স লোকাল কাশ্মীরি হয়, যারা পয়সার লোভে, কেউ পয়সার লোভে, কেউ সোর্সে, কেউ ভয় দেখে, এই যে ধরুন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট কোয়াইট অ্যাক্টিভ এই সাউথ কাশ্মীরে, দক্ষিণ কাশ্মীরে। তো এদের বিভিন্ন জায়গায় এদের, যেমন আমাদের ইন্টেলিজেন্স সোর্সেস, আমাদের গোয়েন্দা বিভাগের বিভিন্ন সোর্স থাকে গ্রামে, এদের মুভমেন্ট আমরা যেমন পাই, এরাও কিন্তু সেরকম একইভাবে নিজেদের মধ্যে স্লিপার সেল, আমরা এই কথাটা অনেককে জানি। এই শব্দটা একটু ভেঙে বলুন তো, স্লিপার সেল মানেটা কি? স্লিপার সেল মানে হচ্ছে ধরুন একটা কাশ্মীরি, এই যে পেহেলগাঁও হচ্ছে, আমি নাম নিয়ে বলছি, আদিল হুসেন ঠক্কর বলে যে ভদ্রলোক, আর ভদ্রলোক বললাম না, একে যে কাল্টিভেট করেছিল 2018-এ, তাকে পাক অধিকৃত কাশ্মীরে নিয়ে যায় এবং ওখানে ট্রেনিং দিয়ে, এটারও একটা ট্রেনিং হয়। ট্রেনিং দিয়ে আবার বাছাইটা কিভাবে হয়? নিশ্চয়ই যাকে তাকে বললে পরে সে নিশ্চয়ই ইনভলভ হবে না, পার্টিকুলার কয়েকজনকে সেটা বলা হয় যারা আর কি জালে ওঠে। তো এটা কিভাবে লোকেট করা হয়, কিভাবে চিহ্নিত করা হয় যে একে দিয়ে আমি কাজটা করাতে পারবো? দেখুন, তাহলে তো একদম বেসে এদের ওই কাশ্মীরের উপত্যকায়, আমাদের এখানেও আছে হারিদা মাদ্রাসা বলে আছে, হারিদা মাদ্রাসা, যেখানে ছোটবেলার থেকে ইসলামিক পড়াশোনা ওদের করানো হয় এবং ব্রেন ওয়াশ শুরু করে। এদের মধ্যে থেকে যারা দেখে যে তাদের বল আছে, যারা কিছু করতে পারবে, ফিজিক্যালি ফিট, মেন্টালি স্ট্রং, এরকম কয়েকজনকে ওরা ইয়ারমার্ক করে পিক করে। এবং এদের যেহেতু এদের ওখানে ইকোনমিক খুব একটা আপাতত ছিল না, আজকাল অনেকটা বেটার, আমরা যখন ছিলাম তখন খুবই খারাপ ছিল। এদের মধ্যে থেকে নিয়ে গিয়ে পাক অধিকৃত কাশ্মীরে মুজাফফরবাদ, আমি জায়গাও বলে দিচ্ছি, যে লঞ্চ প্যাড আমরা অনেকবার ডিসকাস করেছি, আপনারাও করেছেন, এই 41টা এই জায়গাগুলো ওদের ট্রেনিং হয়। সবার ট্রেনিং এক না, গাইডদের ট্রেনিং একরকম হয়। যারা এই এসকে স্পেশাল সার্ভিসেস গ্রুপ SSG, যেটা পাকিস্তান বাহিনীর প্যারা কমান্ডো, ওইখান থেকে লোকেরা এসে এদের ট্রেনিং দেয়, কারণ এটা হচ্ছে লো কস্ট হাই ইম্প্যাক্ট। কিন্তু কস্ট তো আছে, কোথা থেকে টাকাটা আসে? আমি একটু আর্য আপনার কাছে জানতে চাইবো, এই টাকাটা কোথা থেকে আসে? আমি নয় লোক পেলাম, কিন্তু যে কেউ তো আসবে না, কিছু তো টাকা দিতে হবে, তাকে ট্রেনিং দেওয়ার জন্য টাকা দিতে হবে। এত অস্ত্র কোথা থেকে আসছে? এগুলোর জন্য ফান্ডিংটা কিভাবে আসে, এটা প্রথমে একটু বলুন। দেখুন, প্রথম কথা হলো যে মানি লন্ডারিং বলে একটা নিশ্চয়ই শব্দ আপনি শুনেছেন। মানি লন্ডারিং ব্যাপারটা হচ্ছে এই কালো টাকাকে সাদা করার প্রক্রিয়া, এবং বেসিক্যালি এটা ইউজ করা হয় আপনার উগ্রপন্থার কাজে সারা দুনিয়াতে। এবং এইখানে যেটা ফান্ডিংটা করে এই পাকিস্তান বেসড টেররিস্টদেরকে। এবং আপনারা জেনে রাখবেন যে পাকিস্তান হলো গ্লোবাল, আমি একদম নাম করে বলছি, সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, আমি এটা মানি না। সন্ত্রাসের ধর্ম হয়, আর সেখানে গ্লোবাল ইসলামিস্ট টেররের হেডকোয়ার্টার্স হলো আপনার পাকিস্তান, হাব যাকে আমরা বলি। এবং সেইখানে আপনার পাকিস্তান এখানে কি করে, বেসিক্যালি তারা তো গ্রান্টের উপরে চলে। এখানে চায়না তাদেরকে টাকাটা দেয়, অনেক হাত ঘুরে আসে। চায়না তাদেরকে যে ফান্ডিংটা করে, চায়না এটা জেনেই করে যে সন্ত্রাসবাদে তারা টাকা দিচ্ছে, বিকজ চায়না ওখানে কোনো ইনভেস্ট করতেই পারবে না যদি সন্ত্রাসবাদের চায়নার টাকা না দেয়। মেইনলি এই টাকাটা চায়না থেকে আসে, এবং আরও অ্যাফিলিয়েটস আছে, টার্কি আছে, আজারবাইজান আছে, এরকম অনেক আছে। সেগুলো আমরা প্রচুর দেশ আছে যেগুলো সম্বন্ধে আমরা হয়তো কিছু শুনি, কিন্তু মেইন ফান্ডিংটা হয় চায়না থেকে, এবং তারপরে সেটা চলে যায় সোজা পাক আর্মির হাতে। এবং পাক আর্মি আর ISI হচ্ছে আপনার কয়েনের এপিড আর ওপিড। তো এরা দুজনে মিলে ফান্ডিংটা করে, তারপরে আপনার অবভিয়াসলি সেটাই স্পন্সর করা, তারপরে ট্রেনিংটা দেয় মেইনলি পাকিস্তান আর্মি, আর ISI ও ট্রেনিং দেয়। এটা দু ধরনের অনেক ধরনের ট্রেনিং হয়। আচ্ছা, আমরা ট্রেনিং এর প্রসঙ্গে আসবো। এই টেরর ফান্ডিং যেটা মুখ্য বিষয়, আপনাদের একটু দর্শকদের বলি। 2018 সালে 1 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেছিলেন। টুইটটা আপনাদের আমি পুরোটা পড়াবো না, শুধু একটা শব্দ আমি বলি এখানে, সেফ হেভেন
পাকিস্তান, এই কথাটা বলা হয়েছিল টেররের জন্য। ডোনাল্ড ট্রাম্প তিনি এই কথাটা বলেছিলেন। আর তখন পরে আমরা দেখি যে অর্থ অনুমোদন যেটা করা হতো পাকিস্তানকে সেটা বন্ধও করে দেওয়া হয়। আমি এই টেরর ফান্ডিংয়ের বিষয়টা নিয়ে একটু আপনার কাছেও জানতে চাইবো নীলাঞ্জন, এই টেরর ফান্ডিংটা কি সাধারণ মানুষের কাছে একটু বোঝার মতো করে বলুন যে টেরর ফান্ডিংটা কি, এটা কিভাবে ইউজ হয়? দেখুন, টেরর ফান্ডিং যেটা হয় সেটা আর্যবাবু আর দীপ্তাংশবাবু বললেন যে কোথা থেকে এটার মানে সোর্সটা কোথা থেকে। আমি একটু অন্য জায়গায় বলছি, সেই সোর্সটা ইন্ডিয়াতে কি করে চলে আসছে। এক্ষেত্রে কিন্তু আজকে পেহেলগামে যেটা হচ্ছে বা ইন্ডিয়াতে যে সমস্ত হচ্ছে বলতে গেলে কিন্তু সেই যে আক্রমণটা হয়েছে তার রক্ত কিন্তু কিছুটা আমাদের হাতেও লেগে আছে। কারণ এই যে টাকাটা যেটা চ্যানেলাইজ হয় সেটা কিন্তু বাংলাদেশ আর ওয়েস্ট বেঙ্গল বর্ডারের থ্রুতেই হয়, যে এটা অলরেডি অনেকবার প্রুভেনও। এটা আপনারা দেখেছেন যে যত রকমের অনুপ্রবেশ হয়েছে এবং এই সমস্ত টাকার জাল টাকার পাচারের বিভিন্ন খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে, আপনাদের সংবাদ মাধ্যমেও অনেকবার এসছে। সুতরাং এইটার যেটা চ্যানেল সেটা আগে একটা সময় ছিল যেটা থ্রু নেপাল হতো, তারপর নেপালটা যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু এটা থ্রু বাংলাদেশ হয়েই আসে। এবং অবশ্যই এবং আমাকে একটু সময় দিন। এবং এতে আমি মানে হয়তো আমার কথাটা একটু পলিটিক্যালি বায়াস শোনাবে, বাট এটা সত্যি করে বলতে হলে যে গত কয়েক বছরের বিগত এক দশকে বা তার কিছুটা বেশি সময় ধরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এটা খুব চূড়ান্ত মাত্রায় বেড়েছে। এবং যে কারণে একবার একটা হয়েছিল যে বিএসএফকে আপ টু 50 কিলোমিটার অবধি তার এরিয়া বাড়িয়ে দেওয়া এবং সেটার এগেনস্টে কথা বলা হয়েছিল। এমনকি এই যে সাধারণ যেমন খাগড়াগড়ে একটা ঘটেছিল, বিস্ফোরণ ঘটেছিল, সেটাকেও একটা অন্যভাবে অন্য রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই যে এভাবে নিজেদেরকে নেগেটিভ ওয়েতে নিয়ে চলে যাওয়া বা এই যে ডিনায়াল মোডে চলে যাওয়া, এটাতে কিন্তু বলতে গেলে এই যে আজকে পেহেলগামে যেটা হয়েছে তার কিছুটা দায় হয়তো বা যখন এটা কমপ্লিটলি ডিগ ডাউন করা হবে তখন হয়তো কিছু পাওয়া যাবে যেটা আমাদের কানেকশনও আছে এবং এটা আমরা ডিগনাই করতে পারি না। ওকে, এবার আমরা আপনাদের দেখাবো আজকের মহড়ার ছবি। এই মহড়ার ছবি দেখুন, ভারত প্রস্তুত হচ্ছে আর অপরদিকে পাকিস্তান এখনো আতঙ্কে প্যানিক করছে পাকিস্তান। তো ভারতের প্রস্তুতির ছবি আজকে আপনাদের দেখাচ্ছি। দেখুন, যুদ্ধ বিমান সেটা ওঠানামা করেছে একেবারে রাস্তার ওপর দিয়ে একেবারে ছুঁয়ে বেরিয়ে গিয়েছে এই যুদ্ধ বিমান। অর্থাৎ যুদ্ধ বিমান রাস্তার ওপরেও চলাচল করতে পারে, এত ছোট রানওয়ে তারা ব্যবহার করতে পারে, শত্রুকে নিধন করতে পারে, এতটাই অত্যাধুনিক সেই মহড়া আপনারা দেখতে পাচ্ছেন। এমনকি চপার তারও মহড়া হয়েছে, জলপথেও মহড়া হয়েছে। এই সমস্ত মহড়ার ছবি আজকে দেখা গিয়েছে, কারণ বারবার আপনারা জানেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সবাই বলেছেন যোগ্য জবাব ভারত দেবে। কূটনৈতিক স্তরে স্ট্রাইক শুরু হয়েছে, অর্থাৎ কূটনৈতিকভাবে একের পর এক পদক্ষেপ নিয়ে পাকিস্তানকে চাপে ফেলার কৌশল শুরু করে দিয়েছে ভারত। আর তার মধ্যে সামরিক অস্ত্রগুলোকে ঝালাই করা হচ্ছে। আমাদের আপনারা দেখছিলেন যে সমস্ত ছবি, এগুলো নিয়েই একটু জানার চেষ্টা করব। আর্য ঘোষ আমাদের সঙ্গে আছেন। আর্যর কাছে আমার একটু জানার ইচ্ছে হচ্ছে, কারণ যেভাবে মহড়া চলছে আর্য, এই প্রস্তুতির কোন পর্যায়ে আমরা রয়েছি একটু আপনার কাছে জানতে চাইবো। কারণ যে ছবি উঠে আসছে আজকে, রাস্তার ওপর দিয়ে যুদ্ধ বিমান চলে যাচ্ছে, যুদ্ধের প্যাটার্নটা কি অনেকটাই বদলে গিয়েছে যেটা আমরা রপ্ত করে ফেলেছি? এক্স্যাক্টলি, এই মহড়াটার একটা বিশেষ তাৎপর্য আছে। সেটা হচ্ছে যে আপনার আমার অ্যাসেসমেন্ট স্ট্রাইক করার দিন খুব কাছেই, বিকজ এই হাইওয়ের উপরে কেন অবতরণ করানো হচ্ছে সেটা এই জন্যই যে যেখানে যদি কোনো আপনার আপৎকালীন অবস্থা ঘটে তখন যে কোনো যুদ্ধ বিমানের, তখন যদি সেখানে সে নিয়ারেস্ট কোনো এয়ারবেস না পায় বা কমার্শিয়াল এয়ারপোর্ট না পায়, সে তাহলে ওই হাইওয়ের উপরে অবতরণ করে যেতে পারবে এবং সেই সময়ের জন্য ওই হাইওয়েগুলো বন্ধ রাখা হবে। তো সেই জন্য স্ট্রাইকের দিন কাছে এগিয়ে আসছে বলে আমার মনে হয়। আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এখানে দু তিনটে জিনিস একটু আমাকে সময় দেবেন, আমি বলতে চাই। সেটা হচ্ছে এক, ইনফ্যান্ট্রিকে আমাদের এখানে ইউজ করতে হবে, পদাতিক বাহিনী, তাছাড়া
শুধু ড্রোন দিয়ে আর শুধু শেলিং করে এটা সম্ভব নয়। তো এখানে আমেরিকা যেটা বলছে, মার্কো রুবিও যেটা বলেছেন, সেটা ইজ টোটালি আনএক্সেপ্টেবল। যে পাকিস্তানকে তারা বলছেন যে কন্ডেম করতে পহেলগাঁও অ্যাটাকটা। তো ওসামা বিন লাদেন যদি কন্ডেম করে যেতেন, তাহলে ওসামা বিন লাদেনকে বাঁচিয়ে একদম হি উড হ্যাভ লিভড হ্যাপিলি এভার আফটার, সেটা হতো। তো সেটা হয়নি। তো তারা পাকিস্তানে গিয়ে মেরে এসছেন। আর এই যে পাকিস্তানে গিয়ে মেরে আসা, ঘরে ঢুকে মেরে আসা, এই স্ট্রাইক ভারত আগেও করেছে। আর তার জন্য এবার ঠিক কি করা হবে, যুদ্ধের পদ্ধতি প্রক্রিয়ার মধ্যে কি কি পরিবর্তন এসেছে যা রপ্ত করেছে ভারত, সেগুলোই আপনাদের আমরা দেখাচ্ছি। কারণ মহড়া চলছে লাগাতার। নৌসেনার প্রাক্তন নৌসেনা কর্তা আমাদের সঙ্গে রয়েছে নীলাঞ্জন দাম। আমরা নৌসেনার ক্ষেত্রেও দেখেছি যে মিসাইল পরীক্ষা করা হচ্ছে নীলাঞ্জন, যেটা শব্দের গতির থেকেও তীব্র গতিতে চলে যেতে পারে। আরব সাগরের পাকিস্তানের খুব কাছে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই প্রিপারেশনটা প্রভাব কিরকম হতে পারে? কারণ আমরা পাকিস্তানকে দেখতে পাচ্ছি এক এক করে তাদের এয়ার স্পেস বন্ধ করে দিয়েছে, এক এক করে পদক্ষেপ করছে। দেখুন, ৭১-এর যুদ্ধের সময় আপনাদের মনে আছে যে যখন যুদ্ধের একদম খুব কি বলবো মানে ফাইনাল স্টেজে ঠিক আগে যখন যুদ্ধটা শেষ হলো, কখন যখন ইন্ডিয়ান নেভি গিয়ে পুরো করাচি বন্দরটাকে যখন স্ম্যাশ করে দিল এবং পুরো পাকিস্তানের সঙ্গে সমস্ত কানেকশন, শুধুমাত্র সবুজ পতাকা, গ্রিন সিগন্যাল পেলেই আমরা শুধুমাত্র গ্রিন সিগন্যালের জন্য ওয়েট করছে। এই মুহূর্তে শুধুমাত্র ব্রাহ্মস নয়, আরো অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল থেকে শুরু করে আমরা একেবারে গ্রিন সিগন্যালের জন্য প্রস্তুত রয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য।